গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মাই ওয়ার প্রতিশোধ। আজকে দ্বিতীয় পর্ব। দুপুর হয়ে গেছে তখন। মোষের শরীর থেকে প্রচুর মাংস জোগাড় করা হয়েছে। কুলিদেরকে নিয়ে বিজয়ের বেশে ফিরে এলাম ক্যাম্পে। মোষের মাংস আর সবজি রান্না করা হলো। সবাই মিলে পেট ভরে খেলাম সে খাবার। এরপর দিবানিদ্রার জন্য শুয়ে পড়লাম তাঁবুতে গিয়ে। ভালো ঘুম হচ্ছিল, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিন্তু বেলা 4টার দিকে আমাকে ডেকে তুলল গোবো। জানালো ওয়াম্বের গোত্রের এক লোক এসেছে আমার সঙ্গে দেখা করতে। হাত মুখ ধুয়ে তাকে নিয়ে আসবার জন্য নির্দেশ দিলাম। একটু পর হাজির হলো লোকটা। বৃদ্ধ, বেটে, চামড়ায় বলি রেখা, একটু মাচাল প্রকৃতির বলে মনে হলো। কোমরে চামড়া নেংটি পড়ে আছে, খরগোশের চামড়া দিয়ে বানানো একটা শাল পেঁচিয়ে রেখেছে কাঁধের কাছে। বসতে বললাম বুড়ুকে, তারপর বকা ঝকার বন্যা বইয়ে দিলাম। বললাম, এসবের মানে কি? আমাকে এভাবে বিরক্ত করছো কেন? তোমার মতো তুচ্ছ আর নগণ্য একজনের সঙ্গে দেখা করার জন্য বুঝি অসময়ে ঘুম ভাঙানো হয়েছে আমার? জানো আমি কে? আমার ক্ষমতার পদমর্যাদা কতখানি? ইচ্ছাকৃতভাবে রুক্ষ আচরণ করছি যাতে ওর মনে আমার ব্যাপারে সমীহ সৃষ্টি হয়। আফ্রিকার অশিক্ষিত বর্বর লোকজনের মাঝে ভদ্রতা বা শ্রেষ্ঠতার কোনো দামও নেই। যে যত উগ্র, যে যত বেয়াদব, তাকে ততই মহান আর ক্ষমতাবান বলে ভাবে ওরা। অদ্ভুত রীতি, কি আর বলবো। যাই হোক, আমার বকাঝকা শুনে ভয়ে কুঁকড়ে গেল বুড়ো। মিনমিন করে ক্ষমা চাইল আমার ঘুম ভাঙানোর জন্য। বলল, ব্যাপারটা জরুরি, নইলে আমাকে বিরক্ত করতে আসতো না এভাবে। আমাদের এলাকায় দুর্ধর্ষ সুদর্শন এক সাদা শিকারীর আগমন ঘটেছে শুনেই ছুটে এসেছি। তুয়াজ করা সুরে বলল সে। একমাত্র আপনি আমাদেরকে সাহায্য করতে পারবেন মালিক। ভ্যানবেন না করে কাজের কথা বলো তো। ধমকে উঠলাম। জি মালিক, বলল বুড়ো। সর্দার ওয়াম্বের অধীনে কাজ করি আমি। ছোট একটা খামার দেখাশোনা করা আমার দায়িত্ব। বেশ কিছুদিন থেকে আমার খামারের উৎপাত চালাচ্ছে 3টা বুনো হাতি। কাল রাতেও এসেছিল। বিশাল এক ভুট্টা খেয়ে তছনছ করে দিয়ে গেছে। যদি ঠেকানো না যায় ওগুলোকে আগামী মৌসুমে না খেয়ে মরতে হবে আমাদেরকে। হে শক্তিশালী শিকারী, আপনি কি সাহায্য করবেন আমাদের? দয়া করে চলুন আমার সঙ্গে, খতম করুন ওই পাগলা হাতিগুলোকে। আপনার জন্য ওটা পানির মতো সহজ কাজ। বলতে গেলে কোনো কষ্টই হবে না আপনার। চাঁদ উঠলে একটা গাছের ডগায় চুপচাপ বসে থাকবেন। হাতিগুলোকে দেখা মাত্র বন্দুকের গুলি ছুঁড়বেন, মরে যাবে ওরা। আমরা পরিত্রাণ পাবো ওগুলোর অত্যাচার থেকে। সাহায্য করুন মালিক, সাহায্য করুন। মনে মনে খুশি হলাম এই প্রস্তাব পেয়ে। হাতি শিকার করতেই তো এখানে এসেছি। কিন্তু অভিনয় করলাম যেন পছন্দ হচ্ছে না ব্যাপারটা। গাঁইগুই শুরু করলাম। বুড়ুকে রীতিমতো কাকুতি মিনতি করতে বাধ্য করলাম। তারপর রাজি হলাম যেতে। তবে শর্ত দিয়ে দিলাম, ওয়াম্বের কাছে একজন বার্তাবাহক পাঠাতে হবে। তার আবাসস্থলে যেতে 2-3 দিন সময় লাগে। তাকে জানাতে হবে আমি সশরীরে গোত্রপ্রধানের সঙ্গে দেখা করতে চাই। শ্রদ্ধা জানাবো, সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার এলাকায় হাতি শিকারের অনুমতি নেব। আকর্ষণ বাড়ানোর জন্য এও জানালাম ওয়াম্বের জন্য দামি উপহার নিয়ে এসেছি। আসলে লোকটার সঙ্গে সামান্য ব্যবসা করার ইচ্ছে আমার। এটা সেটার বদলে কিছু আইভরি মানে হাতির দাঁত কিনব। ওয়াম্বের ভান্ডারে প্রচুর আইভরি আছে বলে শুনেছি কি না। আমার শর্ত মেনে নিল বুড়ো। জানালো যত শীঘ্রই পারে একজন বার্তাবাহক পাঠাবে ওয়াম্বের কাছে। তবে হাবভাবে বোঝা গেল খবরটা কিভাবে নেবে তাদের গোত্রপ্রধান, সে ব্যাপারে ঘোরতর সন্দেহ রয়েছে তার। ওসব নিয়ে মাথা ঘামালাম না আমি। গোবোকে ক্যাম্প গোটাবার নির্দেশ দিলাম। তারপর রওনা হয়ে গেলাম বুড়োর সঙ্গে। গন্তব্যে যখন পৌঁছালাম তখন সূর্য ডুবুডুবু করছে। খামারে খুব বেশি মানুষ থাকে বলে মনে হলো না। গোটা 10 কুঁড়ে ঘর দেখলাম। চারপাশে কাঠা ঝোপের বেড়া দিয়ে ঘেরা। বড় একটা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে ওগুলো। পাশ দিয়ে নেমে গেছে এখানকার নদীটা। পাহাড়ি ঢাল ঘন জঙ্গলে আচ্ছাদিত, তবে আদিবাসীদের আবাসস্থল পেরিয়ে উপর দিকে গেলে উন্মুক্ত মাটি নজরে পড়ে।
ঢালের বিশাল এক অংশের গাছপালা কেটে ফেলে চাষের জমি তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ২০-২৫ একরের কম হবে না জায়গা। নদীর পানি পাওয়ায় এখানকার মাটি চাষাবাদের জন্য অত্যন্ত উপযুক্ত। ফসলি জমির এক পাশে রয়েছে ভুট্টার গুদাম। সেখানে বাস করে এক বৃদ্ধা, আমাদের বুড়ো বন্ধুর প্রথম স্ত্রী। জানা গেল সতীনের সঙ্গে সংসারের অধিকার নিয়ে খিটিমিটি বাধায় এক ছাদের নিচে থাকতেও স্বীকৃতি জানিয়েছে বুড়ি। দ্বিতীয় স্ত্রী কম বয়সী, দেখতেও সুন্দরী, তাই স্বভাবতই তার পক্ষ নিয়েছে বুড়ো। শেষ পর্যন্ত প্রতিবাদ স্বরূপ ক্ষেতের পাশে এই ঘরে এসে উঠেছে মহিলা। রাগের বশে ছুরি দিয়ে নিজের চেহারা পর্যন্ত বিকৃত করে ফেলেছে সে। যাই হোক, ছোট ওই কুঁড়ে ঘরের এক পাশে জন্মেছে বিশাল এক বাওবাব গাছ। ক্ষেতের দিকে এক পলক তাকাতেই বুঝতে পারলাম হাতির উৎপাতের ব্যাপারে এক বিন্দু বাড়িয়ে বলেনি বুড়ো। ফসল পাকতে শুরু করেছিল, এর মাঝে প্রায় অর্ধেক জমি তছ নছ করে দিয়েছে প্রাণীগুলো। যা পেরেছে খেয়েছে, বাকিগুলো মারিয়ে দিয়ে গেছে ভারী পায়ের তলায়। ওগুলোর পায়ের ছাপ পরীক্ষা করতে গিয়ে অবাক হয়ে গেলাম। এত বড় ছাপ আগে কখনো দেখিনি। বিশেষ করে মদ্দানেতা হাতিটার পায়ের ছাপে তৈরি হওয়া গর্তগুলোকে ছোটখাটো চৌবাচ্চা বললে অত্যুক্তি করা হয় না। ঘুরে ফিরে দেখে নিলাম সব। এবার শিকারের জন্য প্রস্তুতি নেবার পালা। ইতিমধ্যে আমাকে দেখার জন্য খামারের আদিবাসীরা জড়ো হয়েছে। তাদের কাছ থেকে জানতে পারলাম ফসলি জমির ওপারে ঘন জঙ্গলে থাকে হাতিগুলো। অবস্থা দৃষ্টে মনে হলো বাকি ফসল নষ্ট করার জন্য আজ রাতে আবার ফিরে আসবে ওগুলো। আর কদিন পরেই পূর্ণিমা, তাই আকাশের দিকে তাকিয়ে বুঝলাম রাতে চাঁদের আলো পাওয়া যাবে। মনটা উদ্বেল হয়ে উঠল। একটু বুদ্ধি খাটালেই বিনা ঝুঁকিতে এক বা একাধিক বিশাল হাতি শিকার করতে পারব। আফ্রিকার এসব হাতির ব্যাপারে হয়তো শুনেছেন আপনারা। অত্যন্ত আগ্রাসী স্বভাবের ওরা। এখানকার পরিস্থিতি আমার অনেকটা অনুকূলে, খুশি হবার স্বাভাবিক। পরিকল্পনা সাজাতে বসলাম। খামারের ঘরবাড়ির ডানে ভুট্টা ক্ষেতের উপরে মাথা জাগিয়ে দাঁড়িয়ে আছে বাওবাব গাছটা। ওটার কথা একটু আগে বলেছি আপনাদেরকে। ওই গাছেই ঘাপটি মারব বলে ঠিক করলাম। পুরো এলাকা কাভার করতে পারবো মগডাল থেকে। হাতিগুলো এলে এখান থেকে গুলি ছুটতে পারবো অনায়াসে। সিদ্ধান্তটা জানালাম খামার রক্ষক বুড়োকে। আমার কথা শুনে সে খুবই খুশি হলো। বলল, বাঁচালেন মালিক, আজ রাতে আমার লোকজন শান্তিতে ঘুমোতে পারবে। আপনার মতো মহান সাদা শিকারে যদি পাহাড়ে আর থাকেন তাহলে আর ভয় নেই। বিরক্ত হয়ে গালমন্দ করলাম ওকে। বলে কি, ঘুমাবে ওরা? আমি যেখানে মশার কামড় খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওদের জন্য জেগে থাকব যদি সাহায্যের প্রয়োজন হয়। ক্ষমা চাইল বুড়ো। স্বীকার করল অপ্রিয় হলেও উচিত কথা বলেছে আমি। বকাঝকা খেলেও সে রাতে খামারের প্রতিটা মানুষ, এমনকি বুড়োর ঈর্ষাপরায়ণ প্রথম স্ত্রীও অন্যরকম এক আত্মবিশ্বাস নিয়ে বিছানায় গেল। আমার পর অগাধ আস্থা সৃষ্টি হয়েছে সবার। ভাবতে শুরু করেছে হাতি বা অন্য কোনো হিংস্র পশু অন্তত আজ রাত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। খামার থেকে একটু দূরে ক্যাম্প করলাম আমরা। বুড়োর কাছ থেকে একটা কাঠের তক্তা চেয়ে নিলাম। ওটা নিয়ে বাঁধলাম বাওবাব গাছের দুটো সমান্তরাল ডালের মাঝখানে, মাটি থেকে প্রায় 25 ফিট উপরে। এতে পা ঝুলিয়ে বসতে পারবে দুজন মানুষ। ক্লান্তি এলে কাণ্ডের গায়ে হেলান দিয়েও বসা যাবে অনায়াসে। সমস্যা একটাই, তক্তাটা বড্ড পুরনো, ঘুণে ধরা। ওজনের চাপে ভেঙে পড়ে কিনা এই ভয়ে রয়ে গেল। কিন্তু করার কিছুই রইল না। এর চেয়ে ভালো কোনো তক্তা পেলাম না কোথাও। প্রস্তুতি নিয়ে ক্যাম্পে ফিরলাম। খেয়ে নিলাম রাতের খাবার। চাঁদ ওঠার 8 ঘন্টা আগে ডাকলাম গোবকে। আজ সকালের অভিজ্ঞতায় ভালো নাড়া খেয়েছে ও। আমার সঙ্গে যাবার কথা শুনে মুখ বাঁকা করে ফেলল। পাত্তা দিলাম না ওসবের। 8 বোরের রাইফেলটা ধরিয়ে দিলাম ওর হাতে। নিজে নিলাম এক্সপ্রেস রাইফেল। তারপর রওনা হলাম বাওবাব গাছের দিকে। ঘন ঘন অন্ধকার চারদিকে, তবে গাছের কাছে পৌঁছতে অসুবিধা হলো না। কাণ্ড বেয়ে উপরে উঠতে অবশ্য কিছুটা ধকল পোহাতে হলো।
শেষ পর্যন্ত যখন তক্তাটায় উঠে বসলাম তখন দুজনেই হাঁপাচ্ছি। হাত পায়ের চামড়া ছিলে গেছে অন্ধকারে গাছ বাইতে গিয়ে। জ্বলনি সইলাম উপায়ন্তর না থাকায়। বন্দুক বাঁকিয়ে অপেক্ষা করতে থাকলাম শিকার দেখার পাবার আশায়। ধূমপানি তৃষ্ণা হলো, কিন্তু পাইপ জ্বালানোর সাহস পেলাম না। সকালের গন্ডের কথা মনে পড়ে যাচ্ছে। তামাকের গন্ধ পেয়ে যেতে পারে হাতিগুলোও। তাতে ফাঁস হয়ে যাবে আমাদের উপস্থিতি। ছটফট করতে থাকলাম পাইপ টানতে না পেরে। মনোযোগ ফেরাবার জন্য ডুবে গেলাম আপন চিন্তায়। এক সময় চাঁদ হেসে উঠল আকাশে। কোমল আলোয় ভরে গেল বিশ্ব চরাচর। বাতাসের মৃদু গঙ্গানির সঙ্গে জ্যান্ত হয়ে উঠল পৃথিবী। অদ্ভুত এক পরিবেশের সূচনা ঘটল। চাঁদের আলোয় নিঃসঙ্গ দেখালো দিগন্তজোড়া পর্বতমালা, ঘাসে ঢাকা সমতল আর ঘন জঙ্গলকে। মনে হলো স্বপ্ন দেখছি। চেনা জানা দুনিয়ার বাইরে অতুল শান্তি আর প্রকৃতির আদিমাতা মেশানো কোনো প্রতিচ্ছবি ফুটে উঠেছে দৃশ্যপটে। কেমন যেন একটা ঘুম ঘুম ভাব সবখানে। পাছা নিচে বড্ড শক্ত লাগছে কাঠের তক্তাটাকে, নইলে হয়তো দু চোখের মুদেই ফেলতাম। আবেগপ্রবণ হয়েও হয়তো হয়ে পড়তাম প্রকৃতির এই নির্দোষ চেহারা দেখে। কিন্তু মাটি থেকে 25 ফুট উপরে গাছের মাথায় আধভেজা শক্ত কাঠের তক্তায় বসে আবেগপ্রবণ হওয়া অসম্ভব। কেউই পারবে না সেটা। তাই স্রেফ নিজেকে মনে করিয়ে দিলাম দৃশ্যটা সুন্দর, আর কিছুই না। সৌন্দর্যকে অগ্রাহ্য করে অখণ্ড মনোযোগ ধীরে দিলাম হাতি দেখার আশায়। 1 ঘন্টা কাটল নিস্তরঙ্গ ভাবে। আরো 1 ঘন্টাও পেরোল ঘড়ির কাঁটায় ভর করে। এখনো হাতির দেখা নেই। ক্লান্তি আর বিরক্তি অনুভব করতে শুরু করলাম। সারাদিনের ধকলও কম যায়নি, তাই নিজের অজান্তেই ঢলে পড়লাম তন্দ্রায়। হঠাৎ সচকিত হয়ে উঠলাম মৃদু কণ্ঠের ডাক শুনে। মাখমা যান। চোখ খুলে গোবর দিকে তাকালাম। আবছা আলোয় দেখলাম তর্জনী আর বুড়ো আঙ্গুল একত্র করে সংকেত দিচ্ছে ও। পরিচিত সংকেত। তার মানে কিছু একটা দেখতে বা শুনতে পেয়েছে। চেহারায় উত্তেজনা খেলা করছে ওর। তাকিয়ে আছে ক্ষেতের প্রান্ত দেশে শুরু হওয়া গাছগাছালির সারির দিকে। আমি ওদিকে মুখ ঘুরিয়ে কান পাতলাম। খসখস শব্দ বাজল কর্ণকুহরে। বিশাল কোনো প্রাণীর আওয়াজ ভুট্টা ক্ষেতের মাছ দিয়ে এগিয়ে আসছে। তার গায়ে ঘষা খাচ্ছে পাতা। চোখ পিটপিট করলাম। পর মুহূর্তে ক্ষেতের মাঝখানে একখণ্ড ফাঁকা জায়গায় বেরিয়ে আসতে দেখলাম একটা হাতিকে। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। রীতিমতো এক দ্বৈত ওটা। একটা দাঁত নেই, অন্যটা কল্পনাতীত বড়। চাঁদের আলোয় ঝকমক করছে। ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে পাখার মতো দাপড়াচ্ছে দোকান। সুর দিয়ে বাতাস পরক করছে। অভিভূতের মতো তাকিয়ে থাকলাম আমি। একটা দাঁত নেই তাতে কি হয়েছে? যেটা আছে সেটার দাম কম হবে না? মনে মনে ওঠার জন্য আন্দাজ করার চেষ্টা করলাম। এমন সময় বেরিয়ে এলো দ্বিতীয় হাতিটা। প্রথমটার মতো লম্বা নয় এটা, তবে গায়ে গতরে মোটাসোটা। দাঁত দুটো আস্ত আছে। খানিক বিরতির পর ওদের তৃতীয় সঙ্গী উদয় হলো। প্রথম দুটির চেয়ে উচ্চতা কম ওটার, তবে ঘাড়ের ঘের দ্বিতীয় হাতির চেয়ে বেশি। পরে মাপ নেবার সুযোগ পেয়েছিলাম। দেখেছিলাম ছোট হাতিটা ঘাড়ের উচ্চতা পুরো 12 ফুট 2 ইঞ্চি। আশা করি ওগুলোর আকৃতি বুঝতে পারছেন ওতে। পাশাপাশি দাঁড়িয়ে রইল ওরা কিছুক্ষণ। এক দাঁতের হাতিটাকে নেতা বলে মনে হলো। ওটাকে দেখলাম সুর দিয়ে দ্বিতীয় হাতের গা ঘষে দিতে। একটু পর খেতে শুরু করলো ওরা। ক্ষেতের কাছে গিয়ে সুর দিয়ে পেঁচিয়ে ধরল ভুট্টার গাছ। মাটি থেকে তুলে এনে গোগ্রাসে ঢোকাতে লাগলো মুখের ভেতর। ক্ষেতের ভেতরটা আগেই মেপে নিয়েছি। আন্দাজ করলাম মোটামুটি 120 গজ দূরে আছে 3 দৈত্য। রাইফেলের রেঞ্জের মধ্যে বটে, কিন্তু স্বল্প আলোয় এই দূরত্বে লক্ষ্যভেদ করা কঠিন। উপায়ন্তর না থাকায় অপেক্ষা করব বলে সিদ্ধান্ত নিলাম। অর্ধবৃত্তাকারে দাঁড়িয়ে আছে 3টা হাতি। ভুট্টা সাবার করতে করতে সামনে এগোচ্ছে বাবব গাছ আর বুড়ির ঘর লক্ষ্য করে। 1.5 ঘন্টা পেরিয়ে এলো ওভাবে। উত্তেজনায় তখন আমার মরে যাবার দশা।
অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছি। একবার ভাবলাম গাছ থেকে নেমে যাই মাটিতে, এগিয়ে গিয়ে গুলি ছুড়ি প্রাণীগুলোর দিকে, কিন্তু অমন কাজ স্রেফ পাগলামির পর্যায়ে পড়ে বলে পিছিয়ে গেছি। জোর করে শান্ত রাখলাম নিজেকে, মনকে প্রবোধ দিলাম ধৈর্যের ফল সবসময় মিঠে হয়। পেট ভরার পর থেমে যেতে দেখলাম হাতিগুলোকে। ওরা তখন কুড়েঘর থেকে 70 গজ দূরে, চাষের জমির কিনারে। আমার অবস্থান থেকে ব্যবধান 25 গজের মতো। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। হঠাৎ বড় হাতিটাকে মাথা নাড়তে দেখলাম ভীষণভাবে। সুর দিয়ে নিজের একমাত্র দাঁতটা স্পর্শ করে যেন সংকেত দিল সঙ্গীদেরকে। পর মুহূর্তে 3টা হাতি এগোতে শুরু করল সামনে। খাচ্ছে না আর, কেন যেন বুড়ির কুড়ের দিকে এগিয়ে আসছে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। রাইফেল বাগিয়ে চাঁদের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে টের পেলাম সমস্যা দেখা দিয়েছে। বাতাস বইছিল অনেকক্ষণ থেকে, সেই বাতাসের টানে ভেসে গেছে কালো মেঘ। পাতলা মেঘের স্তর ইতিমধ্যে আলো কমিয়ে দিয়েছে। চোখের সামনে বড় বড় আলো দুটো মেঘের ভেলা ভেসে আসতে দেখলাম চাঁদের দিকে। একটা মেঘ সরু আর লম্বা, অন্যটা পুরু আর মোটা। হঠাৎ দেখায় কাঁচা হাতে আঁকা ঘোড়ার মুখের মতো লাগে। কপাল মন্দ হলে যা হয়, হাতিগুলো 25 গজের মধ্যে আসতেই ঘোড়ামুখ মেঘটা ঢেকে ফেলল চাঁদকে। চারদিকে ঢাকা পড়ে গেল আধারে। দৃষ্টিশক্তি হারালাম আমি, গুলি করতে পারলাম না। আবছাভাবে কালো আকৃতিগুলোকে দেখলাম কেবল। কানে ভেসে এলো খসখস শব্দ খুব কাছ থেকে। সাপান্ত করলাম ভাগ্যকে। রাইফেল থেকে হাত সরালাম না। প্রথম সুযোগেই গুলি করব বলে ঠিক করেছি। একটু পর সরতে শুরু করল মেঘ। বড় হাতিটার অবয়ব ফুটে এলো চোখের সামনে। কুড়ে ঘরের কাছে পৌঁছে গেছে ওটা। দাঁত দেখলাম না, কারণ সেটা অদৃশ্য হয়ে গেছে ঘরের ভেতর। ছনের চাল ভেদ করে দাঁত ঢুকিয়ে দিয়েছে প্রাণীটা। ভেতরে মজবুত করে রাখা ভুট্টার গন্ধ পেয়েছে নিশ্চয়ই, সেগুলো নাগাল পাবার চেষ্টা করছে। আলো আরেকটু বেড়েছে। রাইফেলের ব্যারেল একটা ছোট্ট ডালের ভাঁজে রাখলাম স্থিরতার জন্য। তারপর নিশানা ঠিক করতে লাগলাম। হঠাৎ করে ভেতর থেকে ভেসে এলো ভয়ানক এক আত্মচিৎকার। তাড়াতাড়ি নিজের দাঁত বের করে আনলো হাতি। বিস্ফারিত দৃষ্টিতে তার ডগায় খামার রক্ষকের বৃদ্ধা স্ত্রীকে আটকে থাকতে দেখলাম। ঠিক শুকনো ঘাসের গায়ে আটকে থাকা পতঙ্গ। কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল বেচারি। হাতির দাঁত দেখতে পেয়ে দিশেহারা হয়ে গেছে। ওটাকে ধরে ফেলেছে জাপটে। এখন শূন্যে উঠে যাওয়ায় আর নামতে পারছে না। চেঁচাচ্ছে আতঙ্কে। কি সেই চিৎকার! আমার পুরো শরীর শিউরে উঠল নাকি গলার সেই ভয়াল আওয়াজে। হাতিটাও ঘাবড়ে গেল। খাবারের সন্ধান করছিল। দাঁতের সঙ্গে জলজন্ত একটা মানুষ উঠে আসবে তা আশা করেনি মোটেই। বুড়ির চিৎকারে অস্থির হয়ে পড়ল। প্রকাণ্ড মাথাটা ঝাটকা দিতে দেখলাম। দাঁত থেকে আগলা হয়ে গেল বুড়ি। উবে গিয়ে পড়ল নিচে একটা মিছমা গাছের উপরে। ওখানে পড়ে আরো জোরে চেঁচিয়ে উঠল। লেজের ঝাপটা দিল হাতি। শরীর ঘোরালো মিছমা গাছের দিকে। আক্রমণ করবে এক্ষুনি। আর দেরি করার মানে হয় না। আধভোরের রাইফেলটা তাক করে টিপে দিলাম ট্রিগার। বজ্রপাতের মতো প্রচণ্ড আওয়াজ হল। শান্ত পর্বতমালার গায়ে প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ল বহুদূর। হাতিটাকে ধরাম করে মাটিতে পড়ে যেতে দেখলাম, কিন্তু উল্লাসের সুযোগ পেলাম না। রাইফেলের ধাক্কাই হোক কিংবা বোকা গোবর আচমকা নড়ে ওঠার ফলে হঠাৎ ভেঙে পড়ল কাঠের তক্তাটা। গাছের উপর থেকে পড়ে গেলাম আমরা। সশব্দে মাটিতে আছড়ে পড়লাম আমি। প্রচণ্ড ঝাঁকি খেল পুরো শরীর। দাঁতে দাঁত বাড়ি খেল। ঝনঝন করে উঠল মাথা। কয়েক মুহূর্তের জন্য চলৎ শক্তি হারালাম। ব্যথাটা সয়ে এলেই তরাক করে উঠে বসলাম। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম খুব একটা আঘাত পাইনি। ওদিকে গুলির আওয়াজে আকাশ বাতাস কাঁপিয়ে চেঁচাচ্ছে হাতিটা। ওর দুই সঙ্গী খেপে গেল সেই চিৎকার শুনে। ঘুরে দাঁড়ালো। আক্রমণের পায় তারা লক্ষ্য করলাম ওদের আচরণে। খুঁজছে হামলাকারীকে। বেকায়দায় পড়ে আছি আমরা। মাটি হাতড়াতে শুরু করলাম রাইফেলের খোঁজে, কিন্তু পেলাম না অস্ত্রটা। বুঝতে পারলাম গাছের উপরের ডালের ভাঁজে আটকে রয়ে গেছে ওটা। এই মুহূর্তে আবার গাছ বেয়ে উপরে ওঠা সম্ভব না আমার পক্ষে।
এমন কোনো আশ্রয় নেই ধারে কাছে যেখানে ছুটে গিয়ে প্রাণ বাঁচাতে পারি। গোবকে খুঁজলাম, মাটিতে পড়েনি সে। গাছের একটা ঢাল ধরে ঝুলছে হাস্যকর ভঙ্গিতে। দ্বিতীয় রাইফেলটা এখনো হাতছাড়া করেনি। হাতিগুলোর দিকে এক চোখ রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, পিঠ ঠেকালাম গাছের গায়ে, ফিসফিসিয়ে ডাকলাম গোবকে। ওকে বললাম রাইফেলটা আমার কাছে নিয়ে আসতে। একটা আশাই দেখতে পাচ্ছি। হাতিগুলো সম্ভবত দেখতে পায়নি আমাকে। বাতাসের উজানে আছি, তাই গন্ধও পাবার সম্ভাবনা কম। কিন্তু বেশিক্ষণ নিজেকে অদৃশ্য রাখতে পারবো না। রাইফেলটা পেতে হবে যত দ্রুত সম্ভব। গোবর কথা কি আর বলবো, আমার কথা শুনতে পাইনি, নাকি গাছের নিরাপদ আশ্রয় ছেড়ে নড়তে চাইছে না কে জানে। রাইফেলটা দিল না আমাকে। পরে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল ডাক শুনেনি আমার, কিন্তু কথাটা বিশ্বাস করিনি আমি। ব্যাটা একটা ভিতর ডিম, উন্মুক্ত হাতির সামনে গাছ থেকে নামার সাহস পায়নি নিশ্চয়ই। যাই হোক, রাইফেল না পাওয়ায় ধীরে ধীরে পিছাতে শুরু করলাম। গাছের পিছনে এসে ঘাপটি মারলাম, অপেক্ষা করতে থাকলাম হাতির আক্রমণের জন্য। এরপরই ঘটল এক আজব ঘটনা। সঙ্গীর অসহায় আর্তনাদে বোধহয় বিচলিত হয়ে পড়ল দুই হাতি। মাটিতে পড়ে কাঁপছে ওটা, কাঁধের ক্ষত দিয়ে বেরিয়ে আসছে রক্ত। আক্রমণের ইচ্ছা বাতিল করে ওরা চলে গেল পড়ে থাকা প্রাণীটার দিকে। পাশে পৌঁছাতে চিৎকার থামালো আহত হাতি। ওর গায়ে সুর বুলিয়ে দিল দুজন, তারপর হাঁটু গেড়ে বসল। কি করছে বুঝলাম না প্রথমে। হঠাৎ দেখলাম উঠে দাঁড়াতে শুরু করেছে আহত হাতি। সুর আর দাঁতের সাহায্যে তাকে সাহায্য করছে দুই সঙ্গী। ধীরে ধীরে পুরোপুরি খাড়া হয়ে গেল প্রাণীটা। তাকে দুপাশ থেকে ঠেস দিয়ে স্থির থাকতে সাহায্য করল অন্যরা। কিছুক্ষণ পর খামারের বাড়ি ঘরের দিকে ধীর কদমে চলে যেতে দেখলাম ওদেরকে। কিছু দূর হাঁটার পর শক্তি ফিরে পেল আহত হাতি। দুই সঙ্গীকে নিয়ে ছুটতে শুরু করল। আতঙ্কিত হয়ে উঠেছে ওরা। বাড়ি ঘরের দিককার পথটা সবচেয়ে সহজ বলে ওদিকেই যাচ্ছে। এরপর কি ঘটল তা দেখার সুযোগ পেলাম না, কারণ আবারও মেঘে ঢাকা পড়েছে চাঁদ। ঘন ঘোর অন্ধকারে ছেয়ে গেছে পুরো এলাকা। নানান রকম শব্দ কানে এলো। অনুমান করতে পারলাম পরের ঘটনা। আধারে সম্ভবত বিভ্রান্ত হয়ে গেল প্রাণীগুলো। বেড়ার কাছে পৌঁছে থামল না, ভেঙে চুরে ঢুকে পড়ল খামারের আবাসিক অংশটার ভেতরে। থামল না এরপরও, ছুটতে থাকল আপন গতিতে। মেঘ সরে গিয়ে সামান্য আলো বেরিয়ে আসায় দেখলাম জায়গাটা তছনছ করে দিয়েছে। একটা কুঁড়ে ঢাকনার মতো উপর হয়ে গেল হাতির ধাক্কায়। দুটো পুরো চ্যাপ্টা হয়ে গেল, আর একটা কুঁড়ের একাংশ ভেঙে পড়ল তাসের ঘরের মতো। ভেতর থেকে চাক ভাঙা মৌমাছির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ল আদিবাসীরা। লাফ চাপ দিয়ে সরে যেতে থাকলো উন্মুক্ত তিন হাতির সামনে থেকে। ছুটতে ছুটতে ওখানে যখন পৌঁছালাম আমি, পুরো জায়গাটা ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে হাতিরা। সৌভাগ্যক্রমে মারা পড়েনি আদিবাসীদের একজনও। টুকটাক আহত হয়েছে, তবে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ধরাধাম ত্যাগ করতে হয়নি কাউকে। ওখানে পৌঁছে বুড়ো খামার রক্ষককে হাস্যকর অবস্থায় আবিষ্কার করলাম। তার ঘর ধ্বংস হয়ে গেছে। তার সামনে তেরিং বেরিং করে লাফাচ্ছে, যেন বলতার কামড় খেয়েছে স্পর্শকাতর কোনো জায়গায়। আমাকে দেখতে পেয়ে যেন মেজাজ সপ্তমে চড়ে গেল তার। মুখ খারাপ করে গালাগাল দিতে শুরু করল। জাদুকর, ভণ্ড, দুর্ভাগ্যের ফেরিওয়ালা ইত্যাদি বলে আখ্যা দিচ্ছে। হাতিগুলোকে শিকারের আশ্বাস দেবার পরেও নাকি বেইমানি করেছে আমি। ওগুলোকে পাঠিয়েছি উল্টো বুড়োকেই খতম করতে। বলা বাহুল্য, এ ধরনের অপমান সহ্য করতে রাজি নই আমি। গাছ থেকে আছড়ে পড়ে ব্যথা পেয়েছি, আরেকটু হলে হাতিগুলোর কবলে পড়তাম, সবে ওদের উপকার করতে গিয়ে। এরপর আর গালাগাল সহ্য হয় কারো। ঘাট চেপে ধরলাম বুড়ুর, হিড় করে টেনে নিয়ে গেলাম তার ভাঙা বাড়ির দরজার কাছে। ধ্বংসস্তূপের পাশে শুধু ওটাই দাঁড়িয়ে আছে। দরজার গায়ে মাথা ঠুকে দিলাম লোকটার। হিসিয়ে উঠে বললাম, ব্যাটা বুড়ো নচ্ছার, আমাকে গালি দিচ্ছিস? পুরনো পচা তক্তা কে দিয়েছে আমাকে? ওটা ভেঙে পড়ায় ব্যর্থ হয়েছে আমি, মারাও যেতে পারতাম। দোষটা তোর। নিজের সমস্যা নিয়ে হইচই বাঁধাচ্ছিস, অথচ আর কারো কথা ভেবেছিস? তোর বুড়ি বউকে তো ঘর থেকে বের করে এনেছে হাতি।
ছুঁড়ে ফেলেছে গাছের উপরে। কই, একবারও তো তার কথা জানতে চাইলি না? আরেক দফা ঠুকে দিলাম তার মাথা। দয়া করুন মালিক, দয়া করুন। তাড়াতাড়ি হাত জোর করল বুড়ো। বুঝতে পারছি বিরাট ভুল হয়ে গেছে আমার। তা তো হয়েছেই। আবার ঠুকলাম ওর মাথা। মাফ করে দিন হে সাদা শিকারী, বলল বুড়ো। তক্তাটা যে খারাপ তা জানা ছিল না আমার। আর আমার বউয়ের কথা কি বলছেন? ও কি মারা গেছে? হায়, বড়ই দুঃখজনক, কিন্তু হয়তো সবার মঙ্গলের জন্যই জীবন গেছে ওর। দুহাত একত্র করে আকাশের দিকে তাকালো সে। বিড়বিড় করে সম্ভবত প্রার্থনা করল বউয়ের জন্য। ওকে ছেড়ে হেসে উঠলাম। বউয়ের খবর শুনে আসলে দুঃখ পায়নি সে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বুড়ির অত্যাচারে সম্ভবত অতিষ্ঠ হয়ে উঠেছে লোকটা। প্রার্থনা থামাও, বললাম ওকে। তোমার বউ মরেনি। একটা কাঠওয়ালা মিসুমা গাছের উপর আটকে আছে, ব্যথায় চেঁচামেচি করছে, শুনছ ওকে? মরা মানুষ চেঁচাতে পারে না। মুখ কালো হয়ে গেল বুড়ুর। মাথা নাড়ল হতাশ ভঙ্গিতে। বলল, দেবতাদের ইচ্ছার বোঝা দেয়। ঠিক আছে, থাকুক। ও ভাবে সময় হলে নিজেই গাছ থেকে নেমে আসতে পারবে। সঙ্গী সাথীদের দিকে চলে গেল লোকটা। তাদেরকে সাহায্য করল ধ্বংসস্তূপ থেকে দরকারি জিনিসপত্র বের করে আনতে। ওর অনুমানকে সত্য প্রমাণিত করে একটু পর সত্যি সত্যি হাজির হলো বুড়ি। কাঁটার আঘাতে শরীর ক্ষতবিক্ষত, কিন্তু সাংঘাতিক কিছু হয়নি। ভয়ে কাঁপছে কেবল। আপাতত আর কিছুই করার নেই। ক্যাম্পে ফিরে এলাম আমি। কপাল ভালো, ওখানে ধ্বংসযজ্ঞ চালায়নি হাতিরা। যথেষ্ট ধকল গেছে শরীরের উপর দিয়ে, তাই আর জেগে থাকলাম না। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম নিজের তাঁবুতে। হাতিগুলোর সঙ্গে আমার প্রথম মোলাকাতের সমাপ্তি ঘটল এভাবেই। শরীরে ব্যথা বেদনা নিয়ে ঘুম ভাঙল পরদিন সকালে। আগের দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। কৃতজ্ঞতা অনুভব করলাম সৃষ্টিকর্তার প্রতি, এখনো বেঁচে আছে বলে। মোষ, গন্ডার আর বুনো হাতি মিলে কি ভীষণ ফারাই না গেছে গতকাল। যে কোনো মুহূর্তে মারা যেতে পারতাম। বেঁচে থাকার পেছনে নিজের চেয়ে ভাগ্যের ভূমিকায় বেশি। এরপরেও কাল রাতে দেখা চমৎকার আইভরিগুলোর কথা ভুলতে পারলাম না। লোভ জেগে উঠল মনের ভেতর। ওগুলো হাতে পেতে উন্মুখ হয়ে উঠেছে। দুর্বার এক নেশায় আচ্ছন্ন হয়ে পড়লাম। বুঝতে পারলাম ওই আইভরি হাতে পাবার একটাই উপায় আছে, তা হলো বন্দুক হাতে নিয়ে হাতি তিনটিকে ধাওয়া করা, শিকার করা। তাই করব বলে সিদ্ধান্ত নিলাম। নাস্তা শেষে ডেকে পাঠালাম আমার কুলি বাহিনীকে। ওদেরকে জানালাম হাতিগুলোর পিছু নেব বলে ঠিক করেছি। ওগুলোকে বাগে না পাবার আগ পর্যন্ত কিছুতেই ফিরব না। দরকার হলে নরক পর্যন্ত তাড়া করব। আমার খ্যাপাটে কথাবার্তা পছন্দ হলো না কুলিদের, কিন্তু প্রতিবাদ করল না কেউই। গোবুকে বন্দুক দেখানোর পর থেকে আমাকে জমের মতো ভয় পায় ওরা। বৃদ্ধ খামার রক্ষকের সঙ্গে দেখা করে বিদায় নিলাম। সে তখন দুই সহধর্মিণীকে নিয়ে ভাঙ্গা বাড়ি নতুন করে দাঁড় করাবার চেষ্টা করছে। রাগ বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করছে দুই বউ। বিপদ আপদ আসলে মানুষের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে দিতে জানে। বুড়ুকে আমার সিদ্ধান্তের কথা জানালাম। সেই সঙ্গে চাইলাম কিছু শুকনো খাবার, গত রাতের কষ্টের পারিশ্রমিক হিসেবে। মুখ কালো করে ফেলল লোকটা, কিন্তু আমার সঙ্গে ঝামেলা করার সাহস পেল না। তাড়াতাড়ি একটা বস্তায় ভরে কিছু শাকসবজি আর ভুট্টা তুলে দিল আমার হাতে। ওগুলো দিয়ে ধন্যবাদ জানালাম ওকে। চলে এলাম খামার ছেড়ে। এরপর ওদের ভাগ্যে কি ঘটেছে তা আর জানি না। আর কোনোদিন ফেরা হয়নি ওই খামারে। ক্যাম্প গুটিয়ে হাতির ট্র্যাক ধরে অনুসরণ করতে শুরু করলাম। এরপর পাহাড়ি ঢাল ধরে নিচের দিকে নেমেছে ওরা। মাইল দুয়েক ভালোই এগোলো, কিন্তু তারপর থেকে দেখা দিল সমস্যা। নদী আর জলাভূমিতে বেষ্টন করে থাকা জমি পাথরের মতো শক্ত। পায়ের ছাপই পড়েনি বলতে গেলে। আহত হাতের গা থেকে ঝরা রক্ত অনুসরণ করছিলাম, কিন্তু একটু পর হারিয়ে ফেললাম তাও। ভোরের দিকে বৃষ্টি হয়েছিল। রক্তের দাগ আর অল্প স্বল্প ছাপ যা ছিল সব ধুয়ে নিয়ে গেছে বৃষ্টির পানি। হাল ছাড়বার পাত্র নই আমি।
সমস্যা হলেও থামলাম না, এগোতে থাকলাম সামনে, তবে অত্যন্ত মন্থর গতিতে। হাতির পায়ের ছাপে সমান হয়ে যাওয়া ঘাস আর ভাঙ্গাচোরা ঝোপঝাপ এখন আমাদেরকে পথ দেখাচ্ছে। মাঝে মধ্যে রক্তের দাগ আবিষ্কার করেছি, মাটির গভীরে ঢুকে গেছে, ভারী বর্ষণ না হওয়ায় পুরোপুরি মিশে যায়নি। জলাভূমির কিনারায় পৌঁছাতে ঘণ্টাখানেক লাগল, তবে এরপর সহজতর হয়ে গেল আমাদের কাজ। এখানকার নরম মাটিতে 3 দৈত্যের হাজারো ছাপ ফুটে আছে। নলখাগড়া জঙ্গল ভেদ করে নদীর অগভীর একটা অংশে পৌঁছালাম একটু পর। ওখানকার আলামত দেখে বোঝা গেল কাদায় গড়াগড়ি দিয়েছে আহত হাতি। ক্ষতস্থান কাদা মেখে সম্ভবত বন্ধ করতে চেয়েছে রক্তপাত, সেই সঙ্গে ব্যথা কমাবার জন্য বিশ্রাম নিয়েছে। 2 সঙ্গীর সাহায্য নিয়ে আবারও উঠে দাঁড়িয়েছে ওটা। অগভীর অংশটা পেরিয়ে অন্য পাশের জলাভূমিতে ঢুকলাম আমরা। সেটা পেরিয়ে উঠে এলাম ন্যাড়া জমিতে। এদিকটায় বৃষ্টি হয়নি, তাই মাটিতে রক্তের দাগ রয়ে গেছে। সেটা ধরে বেশ সহজে অনুসরণ করা গেল 3 হাতিকে। সারাদিন ওদেরকে ধাওয়া করলাম আমরা, কখনো উন্মুক্ত প্রান্তর ধরে, কখনো বা ঝোপঝাপ বা জঙ্গলের ভেতর দিয়ে। অবস্থা দৃষ্টে মনে হলো ক্ষণিকের জন্য আর থামেনি প্রাণীগুলো, ছন্দবদ্ধভাবে এগিয়ে গেছে। আহত হাতিটা যে ধীরে ধীরে শক্তি ফিরে পেয়েছে তার আলামত দেখা গেল। পায়ের কদম মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। 2 সঙ্গী সাহায্য ছাড়াই এগোতে পেরেছে ওটা। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। মোটামুটি 18 মাইল পেরিয়ে এসেছি আমরা ততক্ষণে। ক্লান্তি ভর করেছে দেহে। ক্যাম্প করার নির্দেশ দিলাম কুলিদেরকে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম সেদিনকার মতো। পরদিন ভোরের আলো ফোটার আগেই জেগে উঠলাম আমরা। পূবাকাশ ফর্সা হয়ে এলে ক্যাম্প গুটিয়ে ফের পথে নামলাম। হাতিরা যেখানে রাত কাটিয়েছে সেখানে পৌঁছালাম 5:30 নাগাদ। আশপাশের ঝোপঝাড়ের দশা দেখে বোঝা গেল সুস্থ 2 হাতি খাওয়া দাওয়া করেছে, কিন্তু আহতটি খায়নি কিছুই। বড় একটা গাছের গায়ে হেলান দিয়ে রাত পার করেছে ওটা। শরীরের ভারে এদিকে হেলে পড়েছে গাছটা। এখান থেকে ওরা খুব বেশিক্ষণ আগে রওনা হয়েছে বলে মনে হলো না। বেশি দূর যেতেও পারিনি নিশ্চয়ই। রাতটা বিশ্রাম নেয়ার আড়ষ্ট হয়ে গেছে আহত হাতির কাঁধ। ওদের একবার জন্য সাহায্য করতে হবে বাকি 2 সঙ্গীকে। তারপরও হাতির গতি কম নয়। আপাত দৃষ্টিতে সম্ভব গতি মনে হলেও ওরা আসলে এগোতে পারে খুব দ্রুত। ঝোপঝাড় বা ছোটখাটো জঙ্গল যা মানুষের অগ্রগতি রুদ্ধ করে দেয়, সেগুলো হাতির পথ চলার পথে কোনো বাধাই না। অনুসরণ শুরু করার পর লক্ষ্য করলাম বাঁয়ে মন নিয়ে অর্ধবৃত্তাকার পথে এগিয়েছে প্রাণীগুলো। পর্বতমালার দিকে যাচ্ছে, সম্ভবত নদীর অন্য পাশে ওদের পরিচিত তৃণভূমিতে ফিরে যাবার ইচ্ছে। আপাতত ট্র্যাক ধরে এগোনো ছাড়া আর কিছু করার নেই আমাদের। ধৈর্য ধরে সেই কাজই করলাম। একটু পরে রোদ চড়ে গেল। সে উত্তাপে ভাজা ভাজা হতে হতে দিন ভর পথ চললাম আমরা, কিন্তু কিছুতেই নাগাল পেলাম না 3 হাতির। চলতে চলতে নানা রকম শিকারের দেখা পেলাম, এমনকি দেখা পেলাম অন্য হাতির পায়ের ছাপেরও। আমার সঙ্গী সাথীরা সেসব ব্যাপারে উৎসাহ দেখালো, কিন্তু পাত্তা দিলাম না। গো চেপে গেছে। 3 হাতির দাঁত পাবার আগে আর কোনো শিকারের দিকে ফিরেও তাকাবো না। মনক্ষুণ্ণ হলো কুলিরা। উপায়ন্তর না দেখে অনুসরণ করল আমাকে। সন্ধ্যা নাগাদ শিকারের বেশ কাছাকাছি পৌঁছাতে পারলাম আমরা। বড়জোর 5 মাইল দূরে আছে হাতিরা, কিন্তু তখন আমরা ঘন জঙ্গলের ভেতর। ঘন হয়ে জন্মানো ঝোপঝাড় আর গাছপালা ভেদ করে বেশি দূর দৃষ্টি চলে না। অন্ধকারে অমন পথে এগোনো সম্ভব নয়। ইচ্ছের বিরুদ্ধে ক্যাম্প করতে বাধ্য হলাম। হতাশায় ছেয়ে গেল অন্তর। সাপান্ত করলাম ভাগ্যকে। সে রাতে চাঁদ উঠল। ঘুম আসছিল না, তাই পাইপ ধরাতে একটা গাছের গোড়ায় বসলাম। আয়েশ করে টান দিলাম তাতে। হঠাৎ শুনতে পেলাম বৃংহতি আওয়াজ। মনে হলো কোনো কারণে ঘাবড়ে গেছে প্রাণীটা। আন্দাজ করলাম খুব বেশি হলে 300 গজ দূরে রয়েছে শব্দটা। কাহিল লাগছিল সারাদিনের পরিশ্রমে, কিন্তু কৌতূহলের কাছে হার মানল শারীরিক ক্লান্তি। কুলিরা সবাই ঘুমিয়ে পড়েছে, ওদেরকে আর জাগালাম না। আটবোরের রাইফেল আর বাড়তি কিছু কার্তুজ নিয়ে রওনা হয়ে গেলাম শব্দের উৎসের দিকে। যেদিক লক্ষ্য করে সারাদিন এগিয়েছি
সেদিক থেকে শোনা গেল হাতির ডাক। সরু একটা পথের মতো দেখতে পেলাম। হাতির পায়ের ছাপ ঝোপঝাড় সমান হয়ে গেছে। আবছা একটা রেখার মতো লাগছে ওটাকে। অতি সতর্কভাবে পা টিপে টিপে এগোলাম 200 গজ। তারপরে চোখের সামনে ভেসে উঠল বনের মাঝখানে সুন্দর একটা ফাঁকা জায়গা, দৈর্ঘ্যে প্রস্থে 100 গজের মতো। চারপাশের ঝোপঝাড় আর চিরহরিৎ গাছ মিলে যেন পাঁচিল তৈরি করে রেখেছে সীমানায়। দীর্ঘ অভিজ্ঞতার ফলে সতর্ক হতে শিখেছি, তাই ফাঁকা জায়গায় পা রাখার আগে থামলাম, আড়াল থেকে নজর বোলালাম ওখানে। পরিষ্কার হয়ে গেল কেন ওভাবে ডাক ছেড়েছে হাতি। ফাঁকা জায়গায় ঠিক মাঝখানে কেশর ফুলে দাঁড়িয়ে আছে এক বিশাল সিংহ। মূর্তির মতো স্থির হয়ে আছে, চাপা গড়গড়ানি বেরোচ্ছে গলা দিয়ে, লেজ নাড়ছে অস্থির ভঙ্গিতে। হঠাৎ ওটা 40 গজ দূরে আলোড়ন উঠল ঘাসের মধ্যে। পর মুহূর্তে বিদ্যুতের মতো লাফিয়ে ফাঁকায় বেরিয়ে এলো এক সিংহী। নিঃশব্দে এগুলো মদ্দার দিকে। পাশে গিয়ে থামল, তারপর মাথা ঘষতে শুরু করল সঙ্গীর ঘাড়ে। দুজনেই গড়গড় করতে থাকলো এবার, এত জোরে যে মনে হলো 100 গজ দূর থেকেও লোক শুনতে পাবে এই আওয়াজ। ইতিকর্তব্য স্থির করতে না পেরে চুপচাপ বসে রইলাম অনেকক্ষণ। এর মাঝে আমার গন্ধ পেল সিংহরা, নাকি শিকারের সন্ধানে যাবার সিদ্ধান্ত নিল কে জানে। হঠাৎ নড়ে উঠল পশু দুটো, মুখ ঘুরিয়ে ছুটতে শুরু করল। বায়ের জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল চোখের পলকে। আর কোনো সিংহ উদয় হয় কিনা তা দেখার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম আমি, কিন্তু দেখলাম না একটাও। দীর্ঘশ্বাস ফেললাম, মনে হলো সিংহগুলোর ভয় চলে গেছে হাতিরা খামোকায় রাত দুপুরে এসেছে এদিকে। ফিরে যাবার জন্য উল্টো ঘুরলাম, আর তখনই ফাঁকা জায়গার এক প্রান্ত থেকে ভেসে এলো গাছের মরা ডাল ভাঙ্গার মৃদু শব্দ, যেন কেউ পা ফেলছে ওতে। ঝট করে ওদিকে ফিরলাম, সিদ্ধান্ত নিলাম ব্যাপারটা কি দেখার জন্য। ছায়ায় মিশে সন্তর্পণে ফাঁকা জায়গাটা পাড়ি দিলাম আমি। শব্দটা যেদিকে গেছে সেদিকে এগোতে থাকলাম। ওপাশে জঙ্গলে আবার দেখতে পেলাম হাঁটা পথটা। বুক দুরু দুরু করছে, কিন্তু থামলাম না। কি এক দুর্বার আকর্ষণ যেন টেনে নিয়ে চলেছে আমাকে। জঙ্গল এখানে এত ঘন যে মাথার উপর নিরেট ছাদ সৃষ্টি করেছে গাছের ডাল আর পাতা। বহু কষ্টে ঢুকেছে এক চিলতে চাঁদের আলো। এগুতে হচ্ছে প্রায় আন্দাজের উপর ভর করে। একটু পর খানিকটা প্রশান্ত হয়ে এলো রাস্তা। সেটা ধরে দ্বিতীয় একটা ফাঁকা জায়গার সন্ধান পেলাম। প্রথমটার চেয়ে এটা অনেক ছোট। ওখানেই দেখা মিলল পরম প্রত্যাশিত 3 হাতের। আমার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে আহত প্রাণীটা। শরীর ভর চাপিয়ে দিয়েছে একটা মরা গাছের ডালে। চেহারা সুরতে দুর্বলতার ছাপ প্রকট হয়ে আছে। ওটার পাশে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে দ্বিতীয় হাতি, সতর্ক হাবভাব। বারবার মাথা ঘোরাচ্ছে, তাকাচ্ছে এদিক সেদিক। শেষ হাতিটা আমার সবচেয়ে কাছে, একপাশ ফিরে দাঁড়িয়ে আছে। আড়াল থেকে ওদের উপর নজর রাখছি। হঠাৎ নড়ে উঠল ওটা, লম্বা কদম ফেলে হারিয়ে গেল ডান দিকের ডালপালার ভেতরে। কি করব ভাবতে শুরু করলাম। দুটো পথ আছে। এক, ক্যাম্পে ফিরে যেতে পারি, দলবল নিয়ে ফিরে আসতে পারি দিনের আলোয়। 2, এক্ষুনি হামলা চালাতে পারি ওদের উপর। প্রথম পথটাই যুক্তিসঙ্গত এবং নিরাপদ। চাঁদের আলোয় একাকী 3 হাতি মোকাবেলা করা যথেষ্ট বিপজ্জনক। 3টার বিরুদ্ধে নামা তো রীতিমতো পাগলামির পর্যায়ে পড়ে। কিন্তু সমস্যা হলো, যদি সকাল পর্যন্ত অপেক্ষা করি ওদেরকে এখানে আর পাব না। আর একটা কষ্টকর দিন ব্যয় করতে হবে ওদের পেছনে ছুটোছুটি করে। তাতেও সফল হব এমন নিশ্চয়তা নেই। না, মনে মনে ভাবলাম, ভয় পেলে লাভ নেই। ভীতু লোকের কপালে অমন সুন্দর আইভরি জোটে না। ঝুঁকে নেব আমি, খতম করব ওদেরকে। কিন্তু কিভাবে? সরাসরি এগোনোর উপায় নেই। খোলা ময়দানে আমাকে দেখতে পাবে ওরা। একমাত্র বিকল্প হলো খোলা জায়গাটার সামনে ঘেঁষে ছায়া ছায়া এগোনো। একটু ঘুরপথে পৌঁছাতে হবে ওদের পেছনে, তারপর অতর্কিত আক্রমণ করতে হবে। তাই করতে শুরু করলাম। সন্তর্পণে এগোলাম ঝোপঝাড় আর গাছপালার আড়াল ব্যবহার করে। যে পথটা ধরে তৃতীয় হাতিটা চলে গেছে সেটার মুখে পৌঁছালাম 7 কি 8 মিনিট পর। অন্য দুটো হাতি এখন আমার কাছ থেকে 50 গজ দূরে,
কিন্তু ঝোপঝাড়ের পাঁচিল এখানে এমনভাবে শেষ হয়ে গেছে যে ওদের চোখ এড়িয়ে আর কাছে যাওয়া সম্ভব নয়। ইতস্তত করলাম কয়েক মুহূর্ত। তারপর তৃতীয় হাতিটার ব্যবহার করা পথ ধরে এগোতে শুরু করলাম। 5 গজ দূরে ওটা বাঘ খেয়ে গেছে বুনো এক ঝোপের আড়ালে। ওখান থেকে উকি দেবার চিন্তা করে পা বাড়ালাম। ভাবলাম হয়তো লেজ দেখব হাতিটার, কিন্তু বাস্তবে ঘটল উল্টো ঘটনা। মাথা বের করার সঙ্গে সঙ্গে চোখে পড়ল সুর। থমকে গেলাম, হারালাম চলৎ শক্তি। আমার বিস্ফোরিত চোখের সামনে ঝোপের ওপাশ থেকে বেরিয়ে এলো তৃতীয় হাতিটা। কি করব ভেবে পেলাম না। আমার শরীর থেকে বড়জোর 5 গজ দূরে আছে ভয়ানক প্রাণীটা। আমাকে দেখতে পেয়ে সেও থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্তের জন্য পৃথিবী যেন স্থির হয়ে গেল। পরক্ষণে খেপে গেল হাতি। সুর উঁচু করে কপালে ঠেকালো, আক্রমণের পূর্ব সংকেত। মহাবিপদে পড়ে গেলাম। ঘন ঝোপঝাড় ডিঙ্গিয়ে ডানে বা বায়ে যাবার উপায় নেই। ওর দিকে পিঠ ফেরানোর সাহস পাচ্ছে না, তাই একমাত্র উপায়টাই বেছে নিলাম। রাইফেল উঁচু করে গুলি করলাম প্রাণীটার বুক বরাবর। অন্ধকারে নিশানা ঠিক করা সম্ভব নয়। কালো অবয়বটার মাঝখানে লক্ষ্য করে ট্রিগার চেপে দিলাম। রাতের নৈশব্দ খান খান হয়ে গেল রাইফেলের আওয়াজে। গুলি খেয়ে আর্তনাদ করে উঠল হাতিটা। সুর নামিয়ে ফেলল, স্থির হয়ে গেল পাথুরে ভাস্কর্যের মতো। স্বীকার করতে দোষ নেই, বিহব্বল হয়ে পড়েছে আমি। উপস্থিত বুদ্ধি হারিয়েছি। দ্বিতীয় ব্যারেল থেকে গুলি ছোড়ার উচিত ছিল তৎক্ষণাৎ, কিন্তু ছুড়লাম না। তার বদলে কাপা হাতে খুলে ফেললাম রাইফেল। ডান ব্যারেলের খালি কার্তুজ ফেলে দিয়ে নতুন একটা ভরায় ব্যস্ত হয়ে গেলাম। ব্রিজ আবার জোড়া দেবার আগেই হিংস্র আওয়াজ শুনলাম। আতকে উঠলাম চোখ তোলার সঙ্গে সঙ্গে। স্থবিরতা কেটে গেছে হাতিটার। আমাকে আক্রমণ করতে যাচ্ছে। সুরটা আবার উঠে গেছে উপরে। এই দৃশ্য দেখার পর সাহস হারিয়ে ফেললাম। কিসের গোলাগুলি? উল্টো ঘুরে পিছু টান দিলাম। ছুটতে শুরু করলাম পাগলের মতো। আমার পিছু পিছু ধেয়ে এলো দানবটা। ছিটকে খোলা ময়দানে বেরিয়ে এলাম আমি। পিছনের শব্দ থেকে বুঝতে পারলাম দৌড়ে হার হতে চলেছে আমার। এক্ষুনি আমাকে পায়ের তলায় পিষে ফেলবে হাতিটা। ভাগ্যদেবী হঠাৎ সদয় হয়ে উঠল। খোলা জায়গায় পা রাখার সঙ্গে সঙ্গে কাজ শুরু করলো আমার বুলেট। সম্ভবত ফুসফুস বা হৃৎপিণ্ড ফুটো করে দিতে পেরেছি। হাতিটা আচমকা ঢলে পড়ল, আছড়ে পড়ল মাটিতে। জান বেরিয়ে গেছে একই সঙ্গে। বিপদ তাতে কাটেনি, বরং ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিয়েছে বলে বলা চলে। পেছনের হাতিটা পড়ে যাবার শব্দ শুনে ফিরে তাকালাম। পর মুহূর্তে খেয়াল করলাম মাত্র 15 কদম দূরে দণ্ডায়মান হয়ে আছে অন্য দুটো হাতি। ফ্যালফেল করে নিহত সঙ্গীকে দেখল, তারপর তাকালো আমার দিকে। আচমকা টের পেল কি ঘটেছে। পর মুহূর্তে সুর উঁচিয়ে দুজনেই একসঙ্গে ছুটে এলো আমার দিকে। বেকায়দা অবস্থা। দুদিক থেকে আসছে ওরা। কোনো মতে ঝটকা দিয়ে জোড়া দিলাম রাইফেল। তারপর সামান্য উঁচু করেই ট্রিগার চাপলাম তাড়াহুড়া ভঙ্গিতে। কাছের হাতিটার মাথার দিকে গুলি চালিয়েছি। আফ্রিকান হাতির ব্যাপারে হয়তো আপনারা জানেন, ভারতীয় হাতির মতো অবতল নয় ওদের মাথার খুলি, বরং উত্তল। ওদের মাথার দিকে গুলি চালানো বোকামি, কারণ হাড়ের গায়ে বাড়ি খেয়ে বুলেটের গতি কমে যায়। তবে একটা স্পর্শকাতর জায়গা আছে, ওটা ভেদ করতে পারলে নাসারন্ধ্রের ফুটো দিয়ে মগজ পর্যন্ত পৌঁছাতে পারবে বুলেট। ভাগ্য আমার খুবই ভালো। তাড়াহুড়া করে গুলি করলেও জায়গা মতো লাগাতে পারলাম। একেবারে মগজে সেধিয়ে গেল বুলেট। ছুটন্ত অবস্থাতেই হুমড়ি খেয়ে পড়ল প্রাণীটা। মাটি কাঁপিয়ে ভূপাতিত হল। প্রাণবায়ু বেরিয়ে গেছে। কিন্তু এসব দেখছি না আমি। প্রথম গুলিটা ছুঁড়ে চোরকির মতো ঘুরলাম। রাইফেল তাক করতে লাগলাম দ্বিতীয় হাতিটার দিকে। ওটা ওই আহত হাতিটা, একটা মাত্র দাঁতওয়ালা দলের সর্দার। ততক্ষণে আমার প্রায় গায়ের উপর এসে গেছে ওটা। বিকট এক মূর্তির ছায়ায় ঢাকা পড়ে গেছে আমি। ওটা লক্ষ্য করে ট্রিগার চাপলাম, কিন্তু গুলি কেবল বেরোল না। মনে পড়ে গেল রাইফেলের দ্বিতীয় ব্যারেলটা আধকক করে রেখেছি। অস্ত্রটার লকে সমস্যা আছে। কিছুদিন আগে শিকার করার সময় জ্যাম হয়ে গিয়েছিল বামের ব্যারেল। রিকয়েলের ধাক্কায় মাটিতে ছিটকে পড়ে গিয়েছিলাম আমি। সেই থেকে গুলি ছোড়ার দরকার না হলে পুরোপুরি কক করি না ব্যারেলটা। আজও করিনি। এখন সেটাই বিপদের ষোলকলা পূর্ণ করল।
এখন আর কক করার সময় নেই। মরিয়া হয়ে ডান দিকে ঝাঁপ দিলাম। লাফটা খুব ভালো হলো না, কিন্তু জান বাঁচল কোনো ক্রমে। আমি সরে যাবার সঙ্গে সঙ্গে ওখানে নেমে এলো হাতির পা। যদি সরতে না পারতাম, নির্ঘাত ভর্তা হয়ে যেতাম। অবশ্য ভর্তা না হলেও হাতির পায়ের একটা ধাক্কা লাগলো শরীরে। উড়ে গিয়ে কয়েক হাত দূরে আছড়ে পড়লাম। মাটিতে পড়ে বেশ ব্যথা পেলাম। কোনো মতে সহ্য করলাম তা। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। তারপর ছুটতে শুরু করলাম প্রাণ বাঁচানোর তাগিদে। তারা খাওয়া হরিণের মতো দৌড়াচ্ছি। হাত থেকে ফেলেনি রাইফেলটা। যে পথে এসেছিলাম সেটা ধরেই ক্যাম্পে ফেরার ইচ্ছে। আশা করছি জঙ্গলে ঢুকে পড়তে পারলে স্বল্প আলোয় আমাকে আর দেখতে পাবে না দৈত্যরা। উল্কার মতো পার হতে শুরু করলাম ফাঁকা জায়গাটা। এমনিতে হাতির সঙ্গে দৌড়ে পেরে ওঠার কথা না, কিন্তু আহত বলে গতি কমে গেছে দৈত্যটার। তারপরেও আমার চেয়ে আস্তে ছুটছে না। হাজার চেষ্টা করেও দুজনের মাঝের ব্যবধান বাড়াতে পারলাম না। মাত্র 3 ফুট দূর থেকে ধেয়ে আসছে খুনে হাতি। ময়দানের অন্য প্রান্তে পৌঁছে গেলাম, কিন্তু এক নজরে বুঝতে পারলাম হিসেবে গড়বড় করে ফেলেছি। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে আসা পথটায় মুখ ফেলে এসেছি পিছনে। যেখানটায় পৌঁছেছি সেখান দিয়ে জঙ্গলের ভেতরে ঢোকা সম্ভব নয়। উল্টো ঘোরার মানে হয় না, তাতে হাতিটার মুখোমুখি হয়ে যাব। তাই দিক পাল্টে ছোটাছুটি অব্যাহত রাখলাম। নজর রাখছি প্রকৃতির পাঁচিলের উপর। একটুখানি ফাঁকা পেলেই ঢুকে যাব জঙ্গলের ভেতরে। দিক পাল্টা নয়, একটুখানি সুবিধা হলো। আমার মতো দ্রুত ঘুরতে পারল না হাতি, তাই কিছুটা বাড়িয়ে নিতে পারলাম দূরত্ব। তবে একটুও ফাঁকা দেখতে পেলাম না কোথাও। সবুজ বনানী দুর্ভেদ্য দেয়ালের মতো পথ রোধ করে রেখেছে আমাকে। ময়দানের কিনারা ঘেঁষে ছুটেছি আমরা। ধীরে ধীরে ব্যবধান কমিয়ে আনতে শুরু করলো হাতি। চকিতের জন্য পিছনে তাকিয়ে দেখলাম 6 ফুটের মধ্যে এসে গেছে প্রাণীটা। কেঁপে উঠলাম ওটার বৃংহতি শুনে। সুরে ফুটু দিয়ে আসা গরম বাতাস বয়ে গেল গায়ের উপর দিয়ে। ভয়ে সারা শরীর কেঁপে উঠল আমার। ময়দানের 3 ভাগ পেরিয়ে এসেছি ততক্ষণে। 50 গজ সামনে মরা গাছটা দেখতে পেলাম, যেটার গায়ে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিল দৈত্যটা। জান প্রাণ দিয়ে ওদিকে ছুটলাম। গাছটাই আমার নিরাপত্তার শেষ ভরসা। কাছাকাছি গিয়ে ডান হাত বাড়িয়ে দিলাম। গাছের কাণ্ড ধরে চোরকির মতো ঘুরলাম। মুখোমুখি হতলাম হাতির। ইচ্ছে ছিল গুলি করব ওটাকে, কিন্তু সময় পেলাম না। রাইফেল কক করতে করতেই আমার কাছে চলে এলো ওটা। পিছাতে লাগলাম সব ভয়ে। বুনো ষাঁড়ের মতো গাছের গায়ে মাথা দিয়ে প্রচণ্ড এক ধাক্কা দিল হাতিটা। মরাত করে শুকনো কাঠির মতো মাটি থেকে 3 হাত উপরে ভেঙে গেল মরা গাছ। হুড়মুড় করে আছড়ে পড়ল। ওটার কাছ থেকে একটু দূরে সরে এসেছে বলে গায়ের উপর পড়ল না, তবে একটা ডাল ভীষণ জোরে আঘাত করল আমার বুকে। চিত হয়ে পড়ে গেলাম। আর হাতিটা এসে গেল আমার দিকে। স্রেফ নিয়মের বশে তুলে আনলাম রাইফেল। কোনো কিছু না ভেবে টিপে দিলাম ট্রিগার। ব্যারেলের সামনে সাদা আলো চোখে পড়ল কেবল, আর কিছুই না। পরে জেনেছি যে হাতির বুকে লেগেছিল গুলিটা। যাই হোক, শোয়া অবস্থায় ফায়ার করেছি। রাইফেলের পজিশন ঠিক মতো ছিল না, তাই রিকয়েলের ফলাফল মারাত্মক হয়ে দেখা দিল। হাত কেঁপে উঠল ভীষণভাবে। গদার মতো রাইফেলের বাট আঘাত করল আমার ঘাড় আর কাঁধের সংযোগস্থলে। ব্যথায় অবশ হয়ে গেল দেহ। হাত থেকে খসে পড়ল রাইফেল। অসহায়ভাবে তাকিয়ে রইলাম হাতিটা এগিয়ে আসছে আমার দিকে। নিশ্চিত এবং ভয়াবহ মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার রইল না। এক চুলো নড়তে পারছি না আমি। এরপর ঘটল অবাক এক কাণ্ড। কয়েক পা এগিয়ে হঠাৎ থেমে গেল হাতিটা। সুর তুলে ডাক ছাড়ল একটা। তারপর ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে। প্রায় একই সময়ে আমিও জ্ঞান হারালাম। কি ঘটল তা আর দেখতে পেলাম না। অনেকক্ষণ পর চেতনা ফিরে এলো। আকাশে চাঁদের অবস্থান দেখে বুঝলাম অন্তত 2 ঘন্টা বেহুশ হয়েছিলাম। শিশিরে সারা গা ভিজে গেছে। ঠকঠক করে কাঁপছে শীতে। কোথায় আছি মনে করতে পারলাম না প্রথমে, কিন্তু মাথা তুলে কালচে অবয়বটা দেখতেই ফিরে এলো স্মৃতিশক্তি। আমার কাছ থেকে 25 কদম দূরে নিথর হয়ে পড়ে আছে এক দাঁতওয়ালা হাতিটা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মাই ওয়ার প্রতিশোধ এর 2য় পর্ব।
আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।